শুভেন্দুর মতো পাল্টিবাজ, ধাপ্পাবাজ, চিটিংবাজ প্রতিটা রাজ্য থেকে বিজেপিতে ঢুকেছে, আর তারা এটা ভেবে নিয়েছে যে যদি আমি বিজেপিতে ঢুকে মুসলমানকে গালাগাল দিই তাহলে আমি বিজেপিতে তাড়াতাড়ি বড় নেতা হতে পারবো। যে শুভেন্দু অধিকারীর অত্যন্ত প্রিয় খাদ্য হচ্ছে গরুর মাংস, সেই শুভেন্দু অধিকারী এখন সনাতন ধর্মের ধারক আর বাহক হয়েছে। যে কিছু কিছু বিজেপির নেতাদের এই প্রবণতা হয়ে গেছে যে যদি মুসলমানকে গালাগাল দিই, যদি ইসলামকে গালাগাল দিই তাহলে আমি বিজেপির বড় নেতা হয়ে উঠবো। এটা একটা শর্টকাট ভেবে নিয়েছে এরা। আজকে বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কালকে বলবে ওয়ান পলিটিক্যাল পার্টি, কালকে বলবে ওয়ান লিডার, তারপর বলবে ওয়ান রিলিজিয়ান। আর নরেন্দ্র মোদী অবিলম্বে উচিত অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া। আরএসএস এর প্রধান মোহন ভাগবত একটি মন্তব্য করলেন, আমি কোট আনকোট কথাটা বলবো। তিনি বলছেন রাম মন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করেছেন তারা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন, এটা মানা যায় না। এবং তার সঙ্গে তিনি আরও একটি কথা যোগ করলেন যে রাম মন্দির, বাবরি মসজিদের মতো ঘটনার আর কোনো রকম পুনরাবৃত্তি তিনি চান না। তার মানে কোনোভাবে কি আজকে এই যে রাজ্যে এরকম ধরনের দুর্নীতি যদি আমি বলি বিজেপির, বা আমি যদি দেশের কথাও বলি, দেশের যে পরিস্থিতি আজকে বিজেপি সংখ্যাগুরু সংখ্যালঘু নিয়ে তৈরি করছে, সেখানে মোহন ভাগবত রুষ্ট? প্রথম কথা, মোহন ভাগবত জি যেটা বলেছেন তার সাথে আমি 100% সহমত। আমার মনে হয় মোহন ভাগবত জির অমিত শাহ, নরেন্দ্র মোদীর দুটো কান মুলে দেওয়া উচিত এবং এদের দুটোকে ডেকে কান মুলে তার বক্তব্য, যেটা তিনি সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন, ওদের বোঝানো উচিত। কারণ নরেন্দ্র মোদী আর অমিত শাহর আশকারায় বিজেপির যত নেতারা আছে উগ্র ধর্মীয় মৌলবাদ করছে, হিন্দু মুসলিম করে। এটা ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন মোহন ভাগবতজি, যে কিছু কিছু বিজেপির নেতাদের এই প্রবণতা হয়ে গেছে যে যদি মুসলমানকে গালাগাল দিই, যদি ইসলামকে গালাগাল দিই তাহলে আমি বিজেপির বড় নেতা হয়ে উঠবো। এটা একটা শর্টকাট ভেবে নিয়েছে এরা। তো মোহন ভাগবতজি যে কথাটা বলেছেন তার সাথে আমি 100 না 1000% সহমত। শুধু তাকে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, তিনি অনেক সিনিয়র আমার থেকে, যে मोहन भागवत जी, आप नरेंद्र मोदी जी और अमित शाह को बुला के उनका कान पकड़ के आपने जो हमलों के लिए बोला उनको थोड़ा समझा दीजिए। তাহলে কি কোনোভাবে এখানে আবারও প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আমি যদি রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারীর কথায় যাই, তার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের প্রসঙ্গেও যাই, এদের এই যে মন্তব্যের রেশ, সেটাকে কোনোভাবে সেই জিনিসটা আরও বেশি হিংসাত্মক হয়ে উঠছে বা ভারতবাসীর কাছে আরও বেশি বিজেপির ভোট ব্যাংকটাকে নষ্ট করে দিচ্ছে, সেটা মোহন ভাগবতজি আজকে বুঝে গেছে। দেখুন, মোহন ভাগবতজি হচ্ছেন আরএসএস। আরএসএস কোনো রাজনৈতিক দল নয়, আরএসএস একটা স্বেচ্ছাসেবক সংঘ। আরএসএসের ভোটের সাথে কোনো সম্পর্ক নেই। আরএসএস চায় ভারতবর্ষে, মোহন ভাগবতজির বক্তব্যে যেটা আমিও বুঝতে পারছি, আপনারাও বুঝতে, তিনি চাইছেন যে ধর্মের বিভেদ না হোক, ধর্মের নামে ভারতবর্ষে যেন অশান্তি না হয়। তো তিনি তো ভালোই চাইছেন, কিন্তু আরএসএস আর বিজেপির মধ্যে পার্থক্য হচ্ছে, বিজেপির কাছে হিন্দু মুসলিমটা ফ্যাক্টর না, বিজেপির কাছে ফ্যাক্টর হচ্ছে ভোট। হিন্দুরাও কোনো ফ্যাক্টর নয়, মুসলমানরাও নয়। তো ওরা ভোটের রাজনীতি করার জন্য এই ধর্মের নিয়ে বিদ্বেষের রাজনীতিটা করছে। তো ওদের এই নোংরামিটা বুঝতে পেরেই মোহন ভাগবতজি এত বড় সুন্দর কথা বলেছেন। আমার শুধু একটাই প্রার্থনা রইল যে তিনি এই কথাটা যাতে বিজেপির এই বড় দুটো নেতাকে বোঝায়, আর বাকি যেগুলো এই নোংরামিটা করছে তাদের যেন আচ্ছা করে কানটা মুলে দেয়। তাহলে কি এই কারণেই আজকে শুভেন্দু অধিকারীর পরাজয়, বা এই কারণে পরাজয় আমি বলছি, তার একটাই কারণ, মানসিক পরাজয়ের কথা যাচ্ছে। কারণ আরএসএস এর নেতা এমন একটা মন্তব্য করলেন যেটা শুভেন্দু অধিকারী আদর্শের বিপরীত। তার কারণ বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে তিনি তো এতদিন ধরে হিন্দুত্ববাদ এবং মন্দির মসজিদ এই কথাই বলে গেছেন। মোহন ভাগবতজি তো বুঝে গেছে শুভেন্দুর মতো লোককে। মোহন ভাগবতজি বুঝে গেছে যে শুভেন্দুর মতো প্রচুর লোক এখন বিজেপিতে ঢুকেছে। যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল, মাথায় টুপি পরে ইফতারের নামাজ পড়তো, বকরি ঈদে মালদা মুর্শিদাবাদে গরুর গাড়ি পাঠাতো, যে শুভেন্দু অধিকারীর অত্যন্ত প্রিয় খাদ্য হচ্ছে গরুর মাংস, সেই শুভেন্দু অধিকারী এখন সনাতন ধর্মের ধারক আর বাহক হয়েছে। মোহন ভাগবতজি বুঝে গেছে যে এরকম প্রচুর ধাপ্পাবাজ, চিটিংবাজ শুভেন্দুর মতো বিজেপিতে ঢুকেছে, যাদের এখন একটাই কাজ হচ্ছে যে যতটা পারি মুসলমান আর ইসলামকে গালাগাল দিয়ে তাড়াতাড়ি বিজেপির নেতা হব। সেটা মোহন ভাগবতজির মতো এত বরিষ্ঠ সিনিয়র একজন ব্যক্তি তিনি ধরে ফেলেছেন, তাই তিনি বাধ্য হয়েছেন এই মন্তব্যটা করতে। আর এটা তো ফ্যাক্ট।
শুভেন্দুর মতো পাল্টিবাজ, ধাপ্পাবাজ, চিটিংবাজ প্রতিটা রাজ্য থেকে বিজেপিতে ঢুকেছে, আর তারা এটা ভেবে নিয়েছে যে যদি আমি বিজেপিতে ঢুকে মুসলমানকে গালাগাল দিই তাহলে আমি বিজেপিতে তাড়াতাড়ি বড় নেতা হতে পারবো। আর এটা বিজেপিতে হচ্ছেও তো, সেটা নুপুর শর্মা হোক, কঙ্গনা রানাওত হোক, আর শুভেন্দু অধিকারী হোক, সবই সমান, সবকটা সমান, গোবরের এপিট আর ওপুট। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একটা মন্তব্য করে বসলেন এবং সেটাকে নিয়ে কিন্তু সমালোচনা তুঙ্গে। তিনি বলছেন মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ এবং দুটো দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই এলাকাগুলো বাংলাদেশ কিছুদিন পরে দাবি করবে। তার কারণ বেশ কিছু সংবাদ মাধ্যম থেকেই আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি, কথাটা উঠে আসছে যে মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গার নামও সেখানে উঠছে। এই জায়গাটা সম্পূর্ণভাবে জঙ্গিদের আস্তানা হয়ে যাচ্ছে। তাহলে কি আজকে সুকান্ত মজুমদার বারবার যে প্রসঙ্গটা তুলেছিলেন যে পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে বহিরাগতদের আস্তানা, পশ্চিমবঙ্গে বহিরাগতরা প্রবেশ করে, এই কথাটাকে কোনোভাবে সত্যি প্রমাণ করা হচ্ছে? যদি পশ্চিমবঙ্গে বহিরাগত প্রবেশ করে, যদি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা প্রবেশ করে, যদি পশ্চিমবঙ্গে জঙ্গিরা প্রবেশ করে, তাহলে তো প্রথম অমিত শাহর পদত্যাগ করা উচিত এবং কান ধরে ক্ষমা চাওয়া উচিত, 1। 2, অধীর চৌধুরী এখন মুর্শিদাবাদ বহরমপুরকে নিয়ে অনেক কথাই বলবে, কারণ দেখুন আপনি হেরে গেলে আপনার তো একটা কাতর আর্তনাদ থাকবেই। এটা হচ্ছে লুজার্স কল যেটাকে বলে, মানে হেরে গেছে বলে এখন এই সব কথা বলছে। আজকে অধীর চৌধুরী বলছে কিছুদিন বাদে বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করবে। ইউনিস কি অধীর চৌধুরী কানে কানে এসে বলে গেছে? আমার বাড়িতেও কেয়ারটেকার ছিল, সে কাজ ছেড়ে চলে গেছে, আমিও তো কালকে দাবি করতে পারি অধীর চৌধুরীকে আমি কেয়ারটেকার চাই। এরকম এইগুলো কথাগুলো কেন বলেন উনি বুঝতে পারছেন না। উনি একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, বোকা বোকা কথা শুধু ফুটেজে ভেসে থাকার জন্য, টিভিতে ভেসে থাকার জন্য। এগুলোর আমার মনে হয় না এই মন্তব্যগুলোর কোনো ভ্যালু আছে। যদি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোনো রকম কোনো জঙ্গি প্রভাব হয় বা কেউ যদি জঙ্গি কার্যকলাপ করে, তাহলে আপনারা জানেন কিছুদিন আগেই কিছু ছেলেপুলে ধরা পড়েছিল যারা এইসব জঙ্গি মডেল তৈরি করছিল। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশও ছিল, কেরল পুলিশও ছিল, আসাম পুলিশও ছিল এবং এনআইএও ছিল। ঠিক একইভাবে যেমন বাংলার থেকে ধরা পড়েছে, আসাম থেকেও তো ধরা পড়েছে। আসামে তো বিজেপির সরকার, তাহলে কি বিজেপি জঙ্গি ঢোকাচ্ছে? এই কথাগুলো বলাটা অধীর চৌধুরীর মতো একজন সিনিয়র পলিটিশিয়ান খুব বোকা বোকা হয়ে যাচ্ছে। জঙ্গিরা তো আগেও কাশ্মীরতে আসতো, এখনও কাশ্মীর দিয়ে ঢুকছে। তখন তো কংগ্রেস জামানা ছিল, তখনও তো জঙ্গি হানা হতো, জঙ্গি হানায় প্রচুর মানুষের, নিরীহ মানুষের প্রাণ গেছে জম্মু কাশ্মীরে, তখন তো কংগ্রেস সরকার ছিল। তারপরে বিজেপি সরকার আসার পরে এখনও নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। তো জঙ্গিরা হচ্ছে জঙ্গি, তারা আগুন জ্বালাতে, ধর্মের নামে, ধর্মকে সামনে রেখে আগুন জ্বালাতে, মানুষ হত্যা করতে বিশ্বাস করে। এরা কোনো ধর্মের হয় না, এরা সবকটা খুনি। তো এরা কোনো না কোনো পথ বার করে নেয় কোথাও গিয়ে অশান্তি করার। সেখানে আমার মনে হয় যখন জঙ্গি কেন্দ্রিক কোনো ব্যাপার আসে, সেটা রাজনীতির অনেক ওপরে। এটা তৃণমূল, বিজেপি, কংগ্রেস, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, নরেন্দ্র মোদীর অনেক ওপরে। এটা দেশের সার্বভৌমত্বের ব্যাপার, দেশের সুরক্ষার ব্যাপার। আর দেশের সুরক্ষা যেখানে সামনে আসে, সেখানে আমার মনে হয় কোনো রকমেরই রাজনীতি করার দরকার নেই। কেন্দ্র সরকার, রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে সুরক্ষিত রাখবে। আর অধীর চৌধুরীর মতো লোক যখন এটা নিয়ে রাজনীতি করছে, তখনই আপনাকে বুঝতে হবে যে রাজনৈতিকভাবে তিনি কতটা দেউলিয়া হয়ে গেছে। দুর্ভাগ্যজনক। লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলে বসলেন কন হ্যাঁ ইয়ে আম্বেদকর। আরও একটি কথা তিনি বললেন যে এতবার যদি দেবতার ভগবানের নাম করা যেত তাহলে স্বর্গ লাভ হতো। আম্বেদকর এখন ফ্যাশন হয়ে গেছে। বাবা সাহেব আম্বেদকরের ইতিহাস যদি অমিত শাহ পড়ে থাকে, তাহলে অমিত শাহ একটা জিনিস বুঝবে যে সে বাবা সাহেব আম্বেদকরের নখের যোগ্য নয়। 1, কারণ বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের প্রথম দলিত যে ইংল্যান্ডে গিয়ে পড়াশুনো করেছিল, নিউ ইয়র্ক থেকে পিএইচডি ইন ইকোনমিক্স করেছিল। আমি জানি না অমিত শাহ পিএইচডি ইন ইকোনমিক্স স্বাধীন ভারতেও আছে কিনা। তিনি পরাধীন ভারতে দলিত সম্প্রদায়ের প্রথম ব্যক্তি যিনি পিএইচডি ইন ইকোনমিক্স। তারপর তিনি বম্বের একটা কলেজে পড়াতেন। সেখান থেকে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাংলার খুলনা, এখন যেটা চলে গেছে অন্য জায়গায়, খুলনা আর আরেকটা ওয়েস্ট বেঙ্গলের অংশ থেকে তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গেছিলেন। তিনি সংবিধানের জনক। এই যে জাতি বিদ্বেষ যেটা বিজেপি এখনও করছে, সেই ছুত অছুতের রাজনীতি তিনি শেষ করার চেষ্টা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। সেই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে মন্তব্য করছে অমিত শাহ। কত বড় লাটের বাট অমিত শাহ। অমিত শাহর এই মন্তব্য, মানে তাতে নেত্রীও বলেছেন, মুখ্যমন্ত্রীও বলেছেন আমরা মর্মাহত,
আমরা শোকাহত, আমরা শকড যে কি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করতে পারে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অমিত শাহকে যখন সিবিআই খুঁজছিল গোধরা কাণ্ডে, যখন অমিত শাহ টাডিপার ছিল, পরে সুপ্রিম কোর্ট তাকে ক্লিন চিট দেয়। একটা টাডিপার আসামি আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এই সংবিধানের জন্য, আর সে বাবা সাহেব আম্বেদকরকে গালমন্দ করছে। হ্যাঁ, বাবা সাহেব আম্বেদকর আমাদের ফ্যাশন, আমাদের ইন্সপিরেশন, আমাদের মোটিভেশন, আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর। অমিত শাহ দেশের 150 কোটি মানুষকে অপমান করেছে, দলিত আদিবাসী সমাজকে অপমান করেছে, বাংলাকে অপমান করেছে। তৃণমূল কংগ্রেস কোনো দিনও এটা মানবে না। তৃণমূল কংগ্রেস অমিত শাহকে কোনো দিনও ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেস আগামী 23শে ডিসেম্বর নেত্রী কর্মসূচি দিয়েছেন, জেলায় জেলায় ব্লকে ব্লকে কর্মসূচি হবে। অমিত শাহর এই মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার মিছিল হবে, অবস্থান বিক্ষোভ হবে। আর আমরা এটা ততদিন চালিয়ে যাব যতদিন না অমিত শাহ ক্ষমা চাইবে সংসদে দাঁড়িয়ে যে তিনি যেটা বলেছেন তিনি ভুল বলেছেন, তিনি ক্ষমা চাইবেন। আর নরেন্দ্র মোদী অবিলম্বে উচিত অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া। এটা হতে পারে না। আজকে বাবা সাহেব আম্বেদকরকে বলছে, কালকে মহাত্মা গান্ধীকে বলবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। লোকসভায় যে নতুন বিল পাশ হলো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, বিজেপি দাবি করছে যে এই বিলটা পাশ করা নির্বাচনের খরচ বাঁচানোর জন্য। কি বলবেন? পাস তো করতে পারলো না। লোকসভায় এখন কিছু জ্বালানো ইস্যু আছে। পশ্চিমবঙ্গের যে সাংসদরা, তারা পশ্চিমবঙ্গের প্রশ্ন করছে বিজেপির কাছে। তারা পশ্চিমবঙ্গের যারা তৃণমূলের সাংসদ, তারা বিজেপির কলার ধরে নিয়েছে যে বাংলার আবাসের টাকা কোথায়, বাংলার 100 দিনের টাকা কোথায়, বাংলার NRHM-এর টাকা কোথায়। এগুলো বাংলা কেন্দ্রিক আলোচনা। তারপরেও বাংলাদেশ আছে, তারপরেও মণিপুর আছে, তারপরেও আদানির মতো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। এই সবকটার থেকে নজর ঘোরাতে গদি মিডিয়াকে কাজে লাগিয়ে মোদি নিজের ক্যাবিনেটে পাশ করিয়ে দিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কিন্তু আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বাস্তবায়িত করতে হলে সংবিধানে 18টা অ্যামেন্ডমেন্ট করতে হবে, লোকসভা এবং রাজ্যসভার 2/3 মেজরিটি নিয়ে পাশ করাতে হবে। এরা লোকসভায় পেশ করেছিল, বিজেপির 20টা সাংসদই বিজেপির হয়ে ভোট দেয়নি। সেই জন্য বাধ্য হয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বিলটাকে পাঠানো হয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই বিল ওই 15 লাখের মতো একটা জুমলা কোনো দিন বাস্তবায়িত হবে না। দ্বিতীয় কথা, ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন হবে? সকল আমাদের নেত্রীও বলেছেন, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষের অধিকার আছে বারংবার ভোট দেওয়ার। পঞ্চায়েতে আমি কাকে প্রধান বানাবো সেটা মানুষ ঠিক করবে, আমি কাকে বিধায়ক করব সেটা আমি ঠিক করবো, আমি কাকে সাংসদ করবো আমি সেটা ঠিক করবো, সেটা আমার ভোটাধিকার। বিজেপি 150 কোটি ভারতবাসীর ভোটাধিকারকে কেড়ে নিয়ে নিজেদের কাছে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আর এরা ষড়যন্ত্র করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে ভারতবর্ষে, হিটলার তন্ত্র। আজকে বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কালকে বলবে ওয়ান পলিটিক্যাল পার্টি, কালকে বলবে ওয়ান লিডার, তারপরে বলবে ওয়ান রিলিজিয়ান, তারপরে আপনাকে বলবে কি খাবেন, কি পড়বেন, কার সাথে প্রেম করবেন, কার সাথে বিয়ে করবেন, সব বিজেপি ঠিক করে দেবে নাকি? এটা অভিষেক দাও বলেছেন, মমতা দিও বলেছেন, তৃণমূল কংগ্রেসের শেষ রক্তবিন্দু যতদিন শরীরে আছে এটা কোনোদিন আমরা মানব না, মানছি না, কোনো দিন বাস্তবায়িত হবে না। আর ছোট্ট একটা কথা বলি, বিজেপির আপনারাও জানেন একটা নতুন পলিসি আছে অপারেশন লোটাস, মানে যেখানে সরকারে হেরে যায় সেখানে বিপরীত পক্ষের বিধায়কদের বড় টাকায় কিনে নেয়। এবার ধরুন তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন লাগু হয়ে গেল, বিজেপি 3টে রাজ্যে হেরে গেল, হেরে গিয়ে যে শাসক দল হয়েছে তাদের 50টা বিধায়ককে এরা কিনে নিয়ে সরকার গঠন করতে গেল। তাহলে কি করে হবে আবার ইলেকশন তো একবারই হবে। আর মানুষ কিভাবে ভোট দিতে যাবে? মানে একটা প্রান্তিক গ্রামের মানুষ, সে বাংলায় থাকুক আর মহারাষ্ট্রে থাকুক, তার সামনে 5টা EVM মেশিন থাকবে, একটা পঞ্চায়েত, এটা বিধানসভা, এটা লোকসভা। কি ধরনের ন্যাকামি ফাজলামি হচ্ছে এগুলো? পুরোটাই ধাপ্পাবাজি, পুরোটাই জুমলা, ওই CA NRCর মতো। কোনো দিন কিচ্ছু হবে না। শুধু এই জ্বালানো যে প্রশ্ন, যেখান থেকে বিজেপিকে পালিয়ে বাঁচতে হবে, তার থেকে বাঁচার জন্য গদি মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষের নজর ঘোরানোর একটা প্রচেষ্টা মাত্র, আর কিচ্ছু না।